আসসালামু আলাইকুম। ১৯,০০০ টাকার ফোন যদি ১২,০০০ টাকায় পাওয়া যায় তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, এটা স্বপ্ন নয়, একদম সত্যি যে নোকিয়ার একটি স্মার্টফোন, যে ফোনটির নাম নোকিয়া G21, যে স্মার্টফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ প্রায় ১ বছর আগে লঞ্চ করা হয়েছিল। আর লঞ্চের সময় ফোনটির দাম ছিল ১৯,০০০ টাকা। বন্ধুরা, প্রায় ১ বছর পর এই স্মার্টফোনটি এখন আমাদের দেশে ১২,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তো আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি আছে। আর যেহেতু এটা বর্তমান দাম ১২,৪৯০ টাকা, তাই এই প্রাইস হিসেবে বর্তমানে স্মার্টফোনটি কেমন হবে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। হোয়াইট কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে নোকিয়া। এরপর বক্সের মধ্যে থাকছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। তারপর বক্সের মধ্যে রয়েছে আরও দুটি ছোট বক্স। একটি বক্সের মধ্যে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সে শুধু 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। আর আরেকটি বক্সের মধ্যে রয়েছে ইউএসবি টাইপ সি কেবল এবং একটি নোকিয়ার ইয়ারফোন। ভালো বিষয় হচ্ছে আমরা স্মার্টফোনের বক্সে ইয়ারফোন এখন আর দেখতেই পাই না, কিন্তু নোকিয়া তাদের এই ফোনটির সাথে একটি ইয়ারফোন দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। নোকিয়া G21 স্মার্টফোনটি আপনারা নর্ডিক ব্লু এবং ডাস্ট এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এটা নর্ডিক ব্লু কালার। স্মার্টফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে এক ধরনের টেক্সচার ডিজাইন করা হয়েছে। এখানে যে ফিনিশিং করা হয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো। ম্যাট ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। ব্যাক প্যানেলের পাশাপাশি ফোনটির ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফ্রেমটি ফ্ল্যাট এবং ব্যাক প্যানেল টেক্সচার ডিজাইন হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরা বাম্প অতটা উঁচু না, দেখে মনে হয় ব্যাক প্যানেলের সাথে মিশে রয়েছে। ক্যামেরা বাম্পের ডিজাইন থেকে অনেকটা মোটরোলার ফোনগুলোর ক্যামেরা বাম্পের ডিজাইনের কথা মনে পড়ে যায়। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, যদিও এই ফোনটির ওয়েট প্রায় 190 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। কিন্তু স্মার্টফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে অনেক ভালো, ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। আর স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। তো ১২,০০০ টাকার স্মার্টফোন হিসেবে চিন্তা করলে আমি বলবো আমার দেখা বেস্ট বিল্ড কোয়ালিটি ছিল এই স্মার্টফোনটির। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর স্মার্টফোনটির বাম পাশে রয়েছে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং একটি সিম কার্ড ট্রে। এছাড়াও ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজে আঙুল পৌঁছাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অনেক ফাস্ট ছিল, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিডও করতে পারে, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলকও যথেষ্ট ভালো ছিল, ফেস আনলকও অনেক ফাস্ট কাজ করে। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। নোকিয়া G21 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.6%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 270 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 400 নিটস। স্মার্টফোনটির ডিসপ্লেটির চিহ্ন এবং ব্যাজেল প্রাইস হিসেবে ঠিকঠাক ছিল, তবে সেলফি ক্যামেরা কাটআউটটি যদি অটো ড্রপ না দিয়ে কর্নার পাঞ্চল হতো তাহলে স্মার্টফোনটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগতো। আর এই স্মার্টফোনের ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো ছিল, আউটডোর ডিসপ্লেটির ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। স্মার্টফোনটি ওয়াইড ভাইন L1 সার্টিফাইড। আর ইউটিউবে হাইস্ট 1080p 60fps ভিডিও দেখতে পারবেন। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। স্মার্টফোনটিতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের অপশনও রয়েছে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoC T606 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G57 MP1। প্রাইস হিসেবে এই চিপসেটকে ভালো বলা যায়, অনেক বেশি ভালো বলার সুযোগ নেই, তবে ওভারঅল ভালো ছিল। ফোনটিতে CPU থ্রটলিং টেস্ট করার সময় গ্রাফ খুবই ভালো ছিল, পুরো সময় গ্রিন ছিল, এখানে কোনো প্রবলেম পাইনি। আমাদের দেশে বর্তমানে স্মার্টফোনটি শুধু একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, যা 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, তবে ফোনটিতে সম্ভবত ভার্চুয়াল র্যাম আপডেট করার কোনো সুবিধা নেই, অনেক খোঁজাখুঁজি করেও ভার্চুয়াল র্যাম খুঁজে পাইনি। নোকিয়া G21 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়া ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি ভালো ছিল, ডিটেলস অনেক ভালো ক্যাপচার করতে পারে, তবে কালার কিছুটা বুস্ট করে। এছাড়া ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, পাশাপাশি এখানে অটো ফোকাসটা অনেক ভালো কাজ করে।
পোর্ট্রেট তুলে দেখেছি, এখানেও কোয়ালিটি বাজেট হিসেবে অনেক ভালো ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেল একটু অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.0। সেলফি ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ ছিল, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, ভিডিওতে স্টেবিলাইজেশন নেই, কালার ভালো ক্যাপচার করতে পারে, ভিডিওতে লাইট প্রপার ওয়েতে ক্যাপচার করতে পেরেছে। পাশাপাশি অটো ফোকাসের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, খুব সহজেই ফোকাস করতে পারে। স্মার্টফোনটিতে ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, HDR, প্যানোরামা এবং নোকিয়ার বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5050 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5050 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার মতে যেহেতু 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এখানে বক্সেও 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। নোকিয়া চার্জারের ক্ষেত্রে এটা কেমন কস্ট কাটিং করলো বিষয়টা ঠিক বুঝলাম না। তবে এখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। নর্মালি এই বাজেটে আমরা মাইক্রো USB চার্জিং পোর্ট বেশি দেখে থাকি। আর স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ইউনি SoC T606 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 1,75,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 30 fps খেলতে পারবেন, আর হাইস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স HDতে রাখলেও 30 fps খেলা যাবে। এখানে ফিজিক্যাল জাইরো বা সফটওয়্যার বেস জাইরো কোনোটাই নেই। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য অনেক ভালো হবে, কারণ স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট ছিল। পাশাপাশি স্ক্রোলিংয়ের সময় কোনো ল্যাগ বা জিটার চোখে পড়েনি। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে। আর ফোনটিতে কোনো কাস্টম UI ব্যবহার করা হয়নি, একদম ফ্রেশ স্টক অ্যান্ড্রয়েড রয়েছে। আমার মতে এখানে আউট অফ দ্য বক্স Android 12 থাকলে বেশি ভালো হতো, যদিও এটাতে Android 13 পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে আমাদের হাতের ডিভাইসটিতে একবার সফটওয়্যার আপডেট পেয়েছি, কিন্তু এখানে অ্যান্ড্রয়েড আপডেট ছিল না, সিকিউরিটি প্যাচের আপডেট ছিল। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, FM রেডিও রয়েছে, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে, এখানে কোনো জাইরো সেন্সর নেই। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে IPS LCD ডিসপ্লে হওয়ার পরও ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। স্মার্টফোনটিতে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও ভালো ছিল। তো বন্ধুরা, নোকিয়া G21 ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 12,499 টাকা। তো এই প্রাইসে সব কিছু মিলিয়ে বর্তমানে মার্কেটের যে অবস্থা, নিঃসন্দেহে এই স্মার্টফোনটিকে 12,000 টাকার আশেপাশে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা যায়। স্মার্টফোনটির ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা, চিপসেট সবকিছু আমার কাছে অনেক ব্যালেন্সড ভালো মনে হয়েছে। আপনারা এই বাজেটে এই স্মার্টফোনটি নিশ্চিন্তে কিনতে পারেন। তো বন্ধুরা, আজকে নোকিয়া G21 পর্যন্তই। আপনারা যদি পোকো C55 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে রাইট সাইডে ভিডিওটি দেখুন, আর 12 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে লেফট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।